একটা বিডিআর সৈনিক যখন ঢুকে আর পুলিশের একটা সৈনিক ঢুকে, জি তার দুইটার মধ্যে শৃঙ্খলা মানে একটু ভিন্ন থাকে। বিডিআর মানে মনে করতে হবে পুলিশের মতোই না, পুলিশের মতো না, যদি একই মিনিস্ট্রি আন্ডারে, ইটস জাস্ট লাইক আর্মি। গত ১৭ বছরে আমাদের প্রাপ্তি বলতে একটাই, যে একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এবং কমিশন একটা রিপোর্ট সাবমিট করেছে। ৬টা ক্যাটাগরি জড়িত ছিল, বাট আমরা খেয়াল করলাম এবং দেখলাম যে সমস্ত দায় দায়িত্ব শুধুমাত্র বিডিআর সৈনিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে বাকিদেরকে একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হচ্ছে, যে না, সকল দায় দায়িত্ব শুধুমাত্র বিডিআর সৈনিকদের। আমাদের গোয়েন্দারা গড়ে উঠছে দলীয়ভাবে, দেশের জন্য গোয়েন্দা হয় নাই, এখনো হয় নাই। যেই সরকারি দল নিজ দেশের সেনাবাহিনীকে মারতে পারে, মারা পরিকল্পনা পরে, এইটাই যথেষ্ট আওয়ামী লীগ চিরতরে বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করা। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, তো বিএনপিকে অবশ্যই ম্যাডাম খালেদা জিয়া যেভাবে যে নীতিতে এই দল পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, ওই দিকে যেতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। সাথে রয়েছে মাহবুব সৈকত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আজকে আমরা স্মরণ করছি আজকে এক বেদনা বিধুর কলঙ্কজনক একটি দিন। আসলে দিন কিংবা সময় তো কখনো কলঙ্কজনক হয় না, সেই দিনের কাজ সংগঠিত যেটি হয় সেটির উপরে হয়তো দিনের বিবেচনা করা হয়। ১৭ বছর আগে ২০০৯ সালের পিলখানায় যে ট্রাজেডি হয়েছিল, যে ট্রাজেডিতে ৫৭ চৌকস সেনা কর্মকর্তা নিহত হয়েছিল, শহীদ হয়েছিলেন এবং মোট ৭৪ জন শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার শান্তি কামনা করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। মাই টিভি সংলাপ, শহীদ সেনা দিবস এবং জাতীয় নিরাপত্তা আজকের আমাদের আলোচনার বিষয়। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সাবেক সেনা কর্মকর্তা যারা তৎকালীন বিডিআরেও কর্মরত ছিলেন এবং এখন যারা জাতীয় নিরাপত্তার বিশ্লেষকও। ডান পাশে রয়েছেন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। বাঁ পাশে রয়েছেন আরেকজন অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা মেজর রেজাউল হান্নান শাহিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সৈকত ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু শুরু করতে চাই হাসিন ভাই আপনাকে দিয়ে, সেটি হচ্ছে আমি একটু কোট করি। আজকে সকালে, আজকের এই সম্ভবত ১৭ বছরের মধ্যে একদম শহীদের স্মৃতির উদ্দেশ্যে এই যে বনানী সামরিক কবরস্থানে একজন রাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী প্রথম গিয়েছেন, যদি আমাদের ভুল না হয়, তেমনটাই তথ্য দেওয়া হয়েছে। তো সেখানে আজকে এবং বিরোধী দলীয় নেতা তিনিও গিয়েছেন। পিলখানার ট্র্যাজেডি ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, প্রধানমন্ত্রী এটি সুনির্দিষ্টভাবে বিকেলবেলা মত বিনিময় সভায় বলেছেন। আমরা এই যে ট্র্যাজেডি ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, সুনির্দিষ্টভাবে যেটি বললেন, এবং তদন্ত কমিশন হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সেই কমিশনেরও বেশ কিছু উদ্ধৃতি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস কারা করলেন এবং কেন করলেন এই স্বাধীনতার এত বছর পরেও, এবং সেটি কেন বিডিআর দিয়েই শুরু করলেন? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আসলে বিডিআর দিয়ে কেন করলেন, বিডিআর কিন্তু সেনাবাহিনীর মতোই একটা প্রশিক্ষিত বাহিনী। এই বাহিনীর কিন্তু যখন তখন সংঘাতে জড়াতে পারে, জড়ায়। সেনাবাহিনী যেটা পারে না। আপনারা রৌমারি জানেন, পাদুয়া জানেন, এদের কিন্তু ভালো ইতিহাস আছে, 71-এ ভালো ইতিহাস আছে। এখন একটা রৌমারি পাদুয়ার সেই বিধ্বস্ত বিএসএফ তার চাঙ্গা করা এবং সেনাবাহিনীকে একটা চাপে রাখা, মেরুদণ্ড ভেঙে দেওয়া একটা কৌশল ছিল দীর্ঘদিনের। এই সুযোগটা নেয় 9 সালের, অর্থাৎ 8 সালের শেষে যে নির্বাচন, তার পরপরই ঘটনা। 2 মাসের মধ্যে এরকম একটা প্ল্যান করতে পারে না। এরকম একটা প্ল্যান করতে দীর্ঘমেয়াদী প্ল্যান লাগে। সেই প্ল্যানটা তারা করছে। এই প্ল্যান তো মানে এটি পরিকল্পনার আওতায়, পরিকল্পনা করে করা হয়েছে এবং সৈনিকদেরকে উৎক্ষিপ্ত করা হয়েছে। এবং মনে করেন আপনার বিডিআর সৈনিক কিন্তু আর্মির মতোই, নট লাইক বিএসএফ। বিএসএফ হলো আমাদের আনসার যেরকম সিভিল শাসন করে, জাস্ট বিএসএফ ওরকমই। আমাদের বিডিআর কিন্তু একদম আমাদের মতো, মানে আর্মির পরিচালক জেনারেল, সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, সুতরাং দুইটা প্যাটার্ন ভিন্ন, জি জি, যুদ্ধ কৌশল ভিন্ন, অস্ত্রের গঠন, অস্ত্রের প্যাটার্নটাও ভিন্ন। বেশ শক্তিশালী বিডিআর। আপনি এটা শহীদ যে এটাকে ওইভাবেই গঠন করছেন যাতে সেনাবাহিনীর সম্পর্ক হিসেবে কাজ করতে পারে।
আগে আমাদের অনেক সুবিধা ছিল, খাকি পোশাক ছিল আমাদের সপ্তাহে একদিন। আমরা হামেশাই সীমান্তে কোনো সমস্যা হলেই খাকি পোশাক পরে বিডিআর মধ্যে চলে যেতাম। এখন একটু সমস্যা হয়ে গেছে, তারপরও দেশের সাথে সার্বভৌমত্বের সাথে সব কিছু করা যায়। কেন বিডিআরকে নিল? দেখেন, এই ১/১১ পরে যে একটা অনৈতিক চর্চা হয়েছে, একটু হয়েছে তো, সেনাবাহিনী অনেক অনিয়ম করছে, মইনুল সরকার অনেক অনিয়ম করছে, টাকা পয়সা, ব্যবসায়ী লোন, মানে বিশ্রী একটা অবস্থা সৃষ্টি করছে। আলটিমেটলি একটা আওয়ামী লীগের সাথে আপোষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে এবং ওইভাবেই সেট আপ করছে যেন দায় মুক্তি পায় মইনুল আহমেদ। এই যে বিডিআরের ঘটনাটা ঘটে, দেখেন সবাই কম বেশি জানতো, কিন্তু কোনো ভূমিকা নেয় নাই। তারপরে যখন হয়ে গেছে ঘটনাটা, এটাকে কীভাবে ধামাচাপা দেওয়া যায়, এই কাজগুলি করা হয়েছে খুবই নগ্নভাবে। ভারতীয় সদস্যরা ছিল, মাইক্রোবাস দিয়ে চলে গেছে, বিমানে গেছে, সব পরিষ্কার ছিল, কিন্তু আমরা কথা বলতে পারিনি। যেই কথা বলছে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন সে চাকরি করতে না পারে উদ্দেশ্যপ্রণীতভাবে। কারণ আওয়ামী লীগ সরকার ছিল ভারত কর্তৃক পুনর্বাসিত একটা রাজনৈতিক দল। তারা চাইছে সবসময় যাতে ভারতের বদনাম না হয়। এটা আমাদের চাল ডাল এইসব আজে বাজে কথা বলা হয়েছে এবং যে কাজগুলি করা হয়েছে খুবই দুঃখজনক। এই বিডিআর সৈনিকরা কত আপন আপনি চিন্তা করতে পারবেন না ভাই। এদের সামরিক যোগ্যতা কত উন্নত মানের। আমি 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম, আমি দেখছি যোগ্যতা অনেক চরম। মানে সেখানটাই একটু আসি, যোগ্যতার ক্ষেত্রে আপনি তো সাফাই দিচ্ছেন এবং বলছেনও খুব প্রাউড করে, কিন্তু তাদের বঞ্চনার বিষয়টি কি একদমই ছিল না? আচ্ছা ভাই, আপনি যদি মনে করেন একটা বিডিআরের সৈনিক যখন ঢুকে আর পুলিশের একটা সৈনিক ঢুকে, জি, তার দুইটার মধ্যে শৃঙ্খলা মানে একটু ভিন্ন থাকে। বিডিআর মানে মনে করতে হবে পুলিশের মতোই না, পুলিশের মতো না, যদি একই মিনিস্ট্রি আন্ডারে, ইটস জাস্ট লাইক আর্মি। তার ডিসিপ্লিন, পানিশমেন্ট বা মানদণ্ড একই। বঞ্চনা বলতে যদি মনে করেন ঘুষ খাবেন, এটা যদি অধিকার মনে করেন, তাহলে আমি বলবো দুঃখিত। বিডিআরের ঘুষ খাওয়ার আমরা চেষ্টা করি না করার জন্য। এর অর্থ এই না আমাদের সেনাবাহিনী অফিসার অসৎ ছিল না, অনেক অসৎ অফিসার ছিল, তাদের দণ্ডও দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যেটা ঘৃণিত কাজ ঘুষ খাওয়াটা, কিন্তু এই কাজগুলি করা হয়েছে। যেমন আগে যত যাই হোক, অন্তত এটাকে কারেকশন করে নেওয়া হয়েছে। জেনারেল জাহাঙ্গীরের সময় এদেরকে মিশনে পাঠানোর চেষ্টা করা হয়েছে, যতটুকু সুবিধা দেওয়া যায় আইনের আওতায়। এখন আপনি বিডিআর ঢুকে মনে করেন ঘুষ খাবেন, কালোবাজারি করবেন, এটা তো ভাই গ্রহণযোগ্য না। না, ওনারা বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে কিন্তু তখন তাহলে এতটা উত্তেজিত তাদেরকে আসলে পড়াও বা কি করে হয়েছিল, এটি কি বিশ্লেষণ করেছেন আপনারা যারা কাজ করেছেন? হ্যাঁ, এখন যদি রাজনৈতিক মন্ত্রী এমপিরা যদি বিডিআরকে বলে তোমাদের সকল সুযোগ সুবিধা দিব, বিডিআর আর্মি থেকে অফিসার আসবে না, মূলত এই জিনিসটা তারা চাচ্ছিল। বিডিআর নিয়ন্ত্রণ হবে সিভিল অফিসার দ্বারা, বিশেষ করে আওয়ামী লীগের ছেলে মেয়ে দ্বারা বিডিআর নিয়ন্ত্রিত হবে, রক্ষী বাহিনীর মতো, যাতে তারা অনেক সুযোগ দেবে, সবাই মিলে ঘুষ খাবে, সবাই সিস্টেমেটিক ঘুষ খাবে। তো সেই জিনিসটা তো বিডিআর সম্ভব না। জি, আপনার কাছে ফিরবো আমি। মেজর রাজাউল হান্নান শাহীন, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এই যে সার্বভৌমত্ব নস্যাৎ করার যে অপপ্রয়াস, অথবা আমরা জানি যে সীমান্তের অতন্ত্রী প্রহরী বলি আমরা, তো সেক্ষেত্রে সার্বভৌমত্বের উপরে যেমন সেনাবাহিনীকে বেছে না নিয়ে, অন্য বাহিনীগুলোকে বেছে না নিয়ে বিডিআরকে টার্গেট করা কেন হয়েছিল? আপনার বিশ্লেষণে আসলে কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন সকলকে সালাম জানাচ্ছি। একই সাথে আমার অত্যন্ত প্রিয় আমার সহ আলোচক কর্নেল হাসিন বীর প্রতীক আছেন, এবং সুকত ভাই আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো শুরুতেই কেন এই ঘটনাটা ঘটানো হলো এই বিষয়ে আমি এক্স্যাক্টলি আমাদের যে স্বাধীন বিডিআর তদন্ত কমিশন যেটা হয়েছে, জি, এই কমিশনের যে প্রেস ব্রিফিং, সেখান থেকে যদি আমি কোট করি, উনি খুব বোল্ডলি 4টা কারণের কথা বলেছেন, যে এই 4টা কারণে মেনলি এই বিডিআর কিলিংটা হয়েছে। একটা হলো আমাদের দেশকে অস্থিতিশীল করা, 2 নাম্বার হলো আওয়ামী লীগ যাতে করে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকতে পারে তার একটা প্লট তৈরি করা, 3 নাম্বার হলো বাংলাদেশের সব থেকে আমি এটা অত্যন্ত প্রাউডলি বলবো যে
সেনাবাহিনী এবং বিজিবি যদি প্রতিষ্ঠান হিসেবে আমরা চিন্তা করি, বাংলাদেশের সব থেকে দুটো ট্র্যাডিশনাল এবং সব থেকে দুইটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং লাস্ট পয়েন্ট যেটা 4 নম্বর, সেটা হলো ইন্ডিয়াকে বেনিফিট দেওয়া। আলটিমেটলি ইন্ডিয়া হলো বেনিফিটেড। তো এটা হলো কেন হয়েছে, এটার যদি একটু পেছনে যে আমি বলি বিডিআর কি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন শুধুমাত্র মুক্তিযুদ্ধের দিকে তাকান, আমাদের ইতিহাসের সব থেকে বড় যে ঘটনাটা আমাদের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে বিডিআরের শহীদ হয়েছে 817 জন। বিডিআর থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে প্রায় 119 জন যদি আমার ভুল না হয়। বিডিআর থেকে 2 জন বীরশ্রেষ্ঠ আছেন, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ। এখন আপনি জাস্ট চিন্তা করে দেখেন সৈকত ভাই, আমি এই অনুষ্ঠান যারা দেখছেন আমি সবাইকে বলছি যে এই যে বিডিআর কিলিং হলো 2009-এর ফেব্রুয়ারি মাসে, তার আগে চিন্তা করে দেখেন তো আপনি কখনো বর্ডারে ইন্ডিয়া বাংলাদেশের নাগরিককে গুলি করে পাখির মতো মেরেছে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা? ফেলানির মতো লাশ ঝুলেছে এরকম কোনো ঘটনা 2009-এর আগে কখনো হয়েছে কিনা? হয়নি, আপনি পাবেন না এটা। তো তার মানেটা হলো এই ঘটনার আগের বিডিআর এবং এই ঘটনার পরের আমাদের এই বর্ডার গার্ড, এই দুটার ভিতরে একটা বিশাল পার্থক্য হয়ে গেছে। এই পার্থক্যটা আনাটাই ছিল একটা বড় মিশন তাদের জন্য। এখন আমরা 2009-এর পরে কি দেখলাম? 2009-এর পরে দেখলাম, কারণ ইন্ডিয়া, আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, আমরা অনেকে হয়তো জানি না ভারতের সাথে সব থেকে লম্বা বর্ডার আছে 3টা দেশের, বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে এবং চায়নার আছে। এবং দি লংগেস্ট বাউন্ডারি হলো বাংলাদেশের সাথে, প্রায় 4100, 4100 কিলোমিটার। এবং আপনি যদি একটু সার্ভে করে দেখেন যে ভারতের সাথে বর্ডার আছে এরকম দেশগুলোর যে বর্ডার সিকিউরিটি যে ফোর্সগুলো আছে, আমাদের বিজিবি কিংবা পাকিস্তানের বর্ডার সিকিউরিটি ফোর্স, চায়নার কিংবা মায়ানমারের, আমাদের যে ওল্ড বিডিআর ছিল, এই বিডিআরটা ছিল সব থেকে প্রফেশনাল এবং সব থেকে কারেজিয়াস। তো এইটা একটা প্রবলেম হয়ে গেছিল ভারতের জন্য। এবং এই যে 4টা বড় রিজনের কথা বললাম, এখন আমাদের জন্য সৈকত ভাই এই দিনটা আমাদের জন্য অনেক কষ্টের। আমাদের জন্য, আমার কিংবা আমরা সেনাবাহিনীর যে অফিসারগুলো যারা আছে, আমাদের জন্য অনেক কষ্টের এবং বেদনার, আমাদের ভেতরে ব্লিডিং হয়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি এই পিলখানা হত্যাকাণ্ডের পরে। আমি প্রায় 15 দিনের মতো প্রায় ট্রমার মতো ছিলাম, বিকজ এগুলো মেনে নেওয়া যায় না। অনেক সময় আছে না, আমরা বলি না যে কি হয়েছে তার থেকে বেশি বেদনাদায়ক হলো কিভাবে হয়েছে। জি। তো ভেতরে ব্লিডিং হয়। আমার 4 জন কোম্পানি কমান্ডার ছিলেন যারা শহীদ হয়েছেন। তো আর আমি সেকেন্ড সব থেকে বড় কষ্ট পেয়েছি হলো আমাদের এই 24-এর মুক্তিযুদ্ধ তো আমি দেখি নাই, এই 24-এর এই জুলাই গণহত্যা, যখন ইন্টারনেট বন্ধ ছিল, তারপরে যখন ইন্টারনেট সচল হতো, তখন যখন এই আমাদের সন্তানদের নির্যাতনের, খুন হওয়ার, গুলি খাওয়ার, আহত হওয়ার দৃশ্যগুলো দেখতাম। তো এখন এই যে বিডিআর হত্যাকাণ্ড হলো, আমার বিচারে এই হত্যাকাণ্ডের পিছনে 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল। মোটা দাগে 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল। 1 নম্বর হলো যারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রকারী। আমরা একটু আপনার এই যে কারা জড়িত ছিল এই কথাটি শুনবো, তার আগে একটু আজকে মাল্টিপারপাস হলে আপনাদের ঢাকা ক্যান্টনমেন্টে, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মতবিনিময় সভা হয়েছিলেন। সেখানে আপনাদের বিভিন্ন বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের সাথে আমরা একটু সেখানে কি বলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, বাহিনীর প্রধানগণ, আমরা একটু দেখে আসি। তারপরে আমরা সেই বিশ্লেষণে যাব। প্রতিবেদনটি আমারই করা ছিল, আমরা একটু দেখে আসি। ঠিক আছে। শহীদ সেনা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজনে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় সপরিবারে যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। 2009 সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে গেল 17 বছরে শহীদ পরিবারের বঞ্চনার কিছুটা অংশ প্রধানমন্ত্রীকে তুলে ধরেন শহীদের স্বজনেরা। এছাড়াও বেশ কিছু দাবিও তুলে ধরেন তারা। আমরা 57 পরিবার, বাট আমরা এটাকে একটা পরিবার বলি, শহীদ পরিবার। সেই রিপোর্টে
যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার শহীদদের স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 25শে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। এ দিনটি এলে প্রকৃতি যেন আবার স্মৃতি ও শোকের ভারে নীরব হয়ে যায়। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। এ ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্টের অপপ্রয়াস বলেও জানান তারেক রহমান। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। পিলখানা হত্যাকাণ্ডের কুশীলব কারা তা উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের কিছু অংশ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। এইখানে যে সুপারিশটা করা হয়েছে, এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশন রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর আগে বক্তব্যে শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়। অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক ছাড়াও বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা আজকে মতবিনিময় সভার প্রতিবেদনটি দেখছিলাম। আমরা ছিলাম আলোচনায় মেজর রেজাউল হান্নান শাহিন, আপনার কাছে আমরা এখানের বক্তব্যে শুনছিলাম যে সুনির্দিষ্টভাবে বেশ কিছু বিষয়, বিশেষ করে কাদের আইনের আওতায় কিভাবে আনা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে কারা জড়িত ছিলেন 6টি ক্যাটাগরির কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আমার হিসাবে এই যে হত্যাকাণ্ড ছিল এখানে 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল। 1 নম্বর হলো যারা ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকারী। 2 নম্বর হলো পরিকল্পনাকারী, এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল, এটা পরিকল্পনাকারী। আর এত বড় একটা ঘটনা ঘটাতে প্রচুর অর্থেরও প্রয়োজন, তো এই অর্থ যোগানদাতা। তারপরে হলো খুনি এবং অপরাধী, মূল অপরাধী যে কিলার গ্রুপ। এই কিলার গ্রুপদের আবার 2টা অংশ আমরা জানি, এটা তদন্ত কমিশনের রিপোর্টেও এসেছে, আবার আমরা বিভিন্ন জনের সাক্ষ্য জবান থেকেও শুনেছি যে এই প্রকৃত খুনিদের একটা বড় অংশ বাইরে থেকে এসেছে এবং ধারণা করা হয় ভারত থেকেও এসেছে। একই সাথে এর পরের যে ক্যাটাগরিটা ছিল, ধারণার অবকাশ নাই, এখানে ইউনিফর্ম বানায় দেওয়া হয়েছে, ভারত থেকে এসে পরিষ্কার। স্যার, সঠিক স্যার। এবং পরে এই সম্পূর্ণ ঘটনাগুলোকে অন্য খাতে প্রবাহিত করা এবং আমরা কাভার আপ অপারেশন বলি, যে এই সম্পূর্ণ ঘটনাটাকে কাভার আপ করা, সাক্ষী প্রমাণ নষ্ট করে ফেলা, বিভিন্ন প্রমাণাদি সবুত ডকুমেন্ট এগুলো নষ্ট করে ফেলা এবং আলটিমেটলি এই খুনিদেরকে রিহ্যাবিলিটেট করা। তো আমরা একটা প্রয়াস গত 16 বছরে দেখতে পেয়েছি, ইভেন গত 1 বছরেও দেখতে পেয়েছি, 1-1.5 বছরেও, যে সম্পূর্ণ দায় শুধুমাত্র বিডিআরের উপরে চাপিয়ে বাকি 6টা গ্রুপকে কি একটা অব্যাহতি দেওয়ার কিংবা এরকম একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত কৃতজ্ঞ এই কারণে যে আমার বিচারে গত 16 অথবা 17 বছরের
প্রাপ্তি বলতে কষ্ট তো অনেক আছে এই ইস্যুটাতে। প্রাপ্তি বলতে আমি শুধু একটা জিনিসই দেখছি, যে একটা তদন্ত কমিশন হয়েছে এবং এই তদন্ত কমিশন যে রিপোর্টটা দিয়েছে। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, সেটা হলো এই তদন্ত কমিশন যেটা হয়েছিল এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমি একটু বুঝে নিতে চাই, তা হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিশন, আমরা তো অনেক কিছুই দেখি যে নামে শুদ্ধ হলেই সেটি শুদ্ধ। তো এই যে স্বাধীন তদন্ত কমিশন আসলে কতটা স্বাধীন ছিল, তাদের উঠে আসা যে তদন্ত রিপোর্ট সেটিকে আমরা কতটা যথার্থ মেনে নিতে পারি। আর আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে সেই তদন্ত শহীদ পরিবারের সদস্যরা দাবি করছিলেন যে তদন্ত কমিটির প্রতিবেদন যেন প্রকাশ করা হয়। এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যতটুকু প্রকাশ করা যায় তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। কিছু কিছু আজকের প্রোগ্রামে তিনি বলেছেন। আমি কিছু বললাম না, স্বাধীন তদন্ত কমিশন জি, এখন ক্লাসিফাইড করা নাই, গোপনীয় বা কিছু, পুরোটা প্রকাশ করতে অসুবিধা কোথায়? এখনো সে মনে করে হেজেমনি রয়ে গেছে, ভারতের হেজেমনি। না, তারা প্রকাশ করলো না কেন? এখনকার গত অন্তর্বর্তী সরকারের সেটা সময় তো তো দোষ আমরা চাপাই, ডক্টর ইউনূসের উপর চাপ, দোষটা আমাদের আছেই। কেন উনি অনেক কিছু করতে পারতেন, শেষ বেলায় নির্বাচন নিয়ে উনি হাবুডুবু খাচ্ছিলেন, যার জন্য সিদ্ধান্ত নিতে পারেন নাই। এটা খুব সেন্সিটিভ ইস্যু। আপনি যেই সরকারি দল নিজ দেশের সেনাবাহিনীকে মারতে পারে, মারা পরিকল্পনা পরে, এইটাই যথেষ্ট আওয়ামী লীগ চিরতরে বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করা। এই আওয়ামী লীগ নামই থাকবে না বাংলাদেশে। এবং আমি তো মনে করি যেহেতু ভারত জড়িত, শুধু এখানে তো না ভাই, ভারত জড়িত। স্বাধীন হওয়ার পর শান্তিবাহিনী সৃষ্টি করতে আমাদের হিল ট্যাক্সে ভারত জড়িত, কোনো রাজনীতিবিদ কথা বলে নাই। এখন সময় হয়েছে আন্তর্জাতিক জাস্ট কোর্টে বিচার করা, আবেদন করা যে এই এলে ভারত, এটা চিনে রাখা দরকার। তারপর দেখেন তার যে আচরণবিধি। এখন আমি মনে করি যে এই পরিকল্পনার সাথে যেগুলি বলছে আরও আছে, মিডিয়ার মুন্নি শাহ, জয় মামুন, এটা প্যাকেজ। এরা অপারেশন করে পলায়া যাবে, বিমানের টিকিট কাটা, এটা পুরো একটা প্যাকেজ ছিল। এটা 1-2 দিনের না, সুন্দর একটা প্যাকেজ, অনেকে জড়িত। হাসান ভাই, জি, আমরা এটি শুনছিলাম, যদিও এটির কোনো বাস্তবতা আছে কিনা, যে 57 সেনা অফিসার তারা অত্যন্ত চৌকস ছিলেন, তাদেরকে সেনাবাহিনী থেকে বিডিআরে পাঠানো, এই পাঠানোর মধ্যে কি কোনো বাজবিচার ছিল, এরকম কোনো বিষয় ছিল কি? আমি আপনাকে বলি, কর্নেল এলাহি, যে আমাদের শহীদ কি বলে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের ভাগিনা, উনি তুখার একটা অফিসার। তার কোনো অবস্থা বিডিআরে যায়, মধ্যম মিডিয়া একটু ভালো, মোটামুটি বেশি, বাট ওনার লোকে লেখাপড়ায় তাত্ত্বিক নেতা বলতে পারেন কর্নেল এলাহি। তারপরে মনে করেন আপনার আরও অনেক ভালো ভালো অফিসার যাদের ওইখানে জোর করে নেওয়া হয়েছে। কর্নেল গুলজার, সে মনে 2 দিনও সময় পায় নাই র্যাব থেকে সরাসরি বিডিআর যাওয়ার তো কথা ছিল না। কর্নেল এমদাদ, কমান্ডার এমদাদ, তার তো ওখানে যাওয়ার কথা না, উদ্দেশ্যপ্রণীতভাবে বেছে বেছে অফিসারদের ওখানে নেওয়া হয়েছে। এই ঘটনা আগের দিন কর্নেল গুলজারের সাথে আমার কথা হয়, আমার পাশাপাশি কোর্সের একসাথে র্যাবে ছিলাম। আমাকে বললো তুই আগামীকাল আসবি সকালে। এই ঘটনা কিছু একটা পরিকল্পিত ছিল। মানে তাদের প্রতি কি তৎকালীন সরকার নাখুশ ছিল না? না, তাদের উপরে না, এই অফিসার লোকে চরমভাবে এন্টি ইন্ডিয়ান। আচ্ছা, এদেরকে আপনি চুজ করেন, এক জায়গায় এনে ছেঁচা দেন। আধিপত্যবাদ বিরোধী। হ্যাঁ, আধিপত্যবাদ। আমারও দাওয়াত কার্ড ছিল, আমি র্যাব 7-এ ছিলাম, আমি চলে এসেছি ময়মনসিংহ, কার্ডটা ভুলে অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ এন্টি ইন্ডিয়ান, দেশপ্রেমিক, এদেরকে একটু নিয়ন্ত্রণে আনা বা শিক্ষা দেওয়া, সোজা কথা। এটা কতটা লজ্জাজনক আমাদের স্বাধীন দেশের রাজধানীতে বসে এই কাজটা করলো। সেনাবাহিনী বাইরে দাঁড়ানো আছে, পুলিশ আছে, আমরা কিছু করতে পারি নাই। র্যাব গেটে ছিল, ঢুকতে দেয় নাই। কে দেয় নাই ঢুকতে? তারেক সিদ্দিকী। এগুলি অ্যাড্রেস করতে, এই নামগুলির আমার দেশের কুলাঙ্গার। মির্জাফর যে নামটা, সেরকম নাম হলো তারেক সিদ্দিকী। আর র্যাবের এডিজি ছিলেন রেজানুর, এ আর একটা নাম। আর লগে আপনার মামুন খালিদ, জি, মোল্লা আকবর। এদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তারপর মনে করেন সেনাবাহিনী বাইরে ছিল, ঢুকে নাই। কেন ঢুকে নাই? তাদের তো এই জন্য রাখা হয় নাই। নিজ দেশের ভিতরে যে কিছু কাজ করতে না পারে, সমরে কি করবে? এদেরকে আইনের আওতায় আনতে হবে। কেন ঢুকে নাই 46 ব্রিগেড কমান্ডার? তাকে আইনের আওতায় আনতে হবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা, দেশের এই পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস, এতে জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে। অনেকেই সে তৎকালীন সময়ে যে বিষয়টি, যে এত দিন বসে এরকম একটা পরিকল্পনা যদি করে থাকে, বিভিন্ন বাহিনীর গোয়েন্দা রয়েছেন,
আপনারাও তৎকালীন সময়ে বাহিনীতে ছিলেন, তাহলে এই গোয়েন্দাদের পক্ষ থেকে কখনোই কি কোনো কিছু আজ করা যায়নি, নাকি আমলে নেয়নি তখন? আমলে তো আসলে আমাদের গোয়েন্দাটা ওইভাবে গড়ে ওঠে নাই। আমাদের গোয়েন্দারা গড়ে উঠছে দলীয়ভাবে, দেশের জন্য গোয়েন্দা হয় নাই, এখনও হয় নাই। আমরা এই সময় চেয়েছিলাম ডক্টর ইউনূসের সময় আমরা তো গোয়েন্দাদের অন্তত দলীয় না রাখি, দেশের জন্য করতে পারি নাই। আমাদের গোয়েন্দারা সম্পূর্ণ হলো দলের, মানে সরকারি দলের। এইভাবে তো দেশ গড়ে মানে একটা গোয়েন্দা সৃষ্টি হতে পারে না, সে ফিউচার দেখতে পারে না। আমাদের গোয়েন্দাদের ওই সময় দেওয়া হয়তো ভারত থেকে যা পাইতো তথ্য তাই দিত, জঙ্গি তকমা দেওয়া হয়তো, এই কাজ করো, সেইভাবে কাজ করতো। এটা দুঃখজনক। আপনার কাছে ফিরবো, আমি আবারও একটু আপনার কাছে যাই, রেজাউল হান্নান শাহিন ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে কারা জড়িত ছিলেন এই প্রসঙ্গে আপনি বলছিলেন বিরতির আগে, আমি একটু আপনার বিশ্লেষণটা শুনতে চাই আবার। না, আমি যেটা বলছিলাম যে 6টা ক্যাটাগরির কথা বললাম, যে 6টা ক্যাটাগরির জড়িত ছিল, বাট আমরা খেয়াল করলাম এবং দেখলাম যে সমস্ত দায়িত্ব শুধুমাত্র বিডিআর সৈনিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে বাকিদেরকে একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হচ্ছে, যে না সকল দায়িত্ব শুধুমাত্র বিডিআর সৈনিকদের, যেখানে বাকি সবদেরকে ওই 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 ব্লেম থেকে অথবা ক্লেম থেকে বাদ দেওয়া হচ্ছে। বাট আলটিমেটলি আমি যেটা বলছিলাম শেষে, যে গত 17 বছরে আমাদের প্রাপ্তি বলতে একটাই, যে একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এবং কমিশন একটা রিপোর্ট সাবমিট করেছে, এবং একই সাথে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু অত্যন্ত বোল্ডলি বলেছেন যে দি হোল ডকুমেন্ট ইজ আনক্লাসিফাইড, মানে এটা যে কোনো সময় এটা ইন পাবলিক এটা দিয়ে দেওয়া যায়, এটা সংবাদপত্রে দিয়ে দেওয়া যায়, ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়। এটা ইন্টারিম গভর্নমেন্ট কেন দেয় নাই, এজন্য অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট দায়ী এবং তাদেরকে নিন্দা জানাচ্ছি। এবং তখনকার স্বরাষ্ট্র যে উপদেষ্টা ছিলেন তার তো দায়িত্ব আছে। এবং আমি যেটা জানি, শুনতে পেরেছি যে এই যে অপরাধীদের ভেতরে তার নামও আছে। বিডিআর যে কমিশন যেটা হয়েছে তার ভিতরে ছোট আকারে হোক, বড় আকারে হোক, মাঝারি আকারে হোক, এই অপরাধীর তালিকায় তার নামও আছে। এবং যে কারণে আমার মনে হয় যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় আনক্লাসিফাইড হওয়ার পরেও এই ডকুমেন্টটাকে উনি পাবলিকের সামনে আনেন নাই। আপনি বিরতির আগে সম্ভবত বলতে চাচ্ছিলেন যে এই কমিশনও খুব স্বাভাবিকভাবে হয়নি, এটি বলছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই পয়েন্টটা মনে করাই দেওয়ার জন্য। দেখেন, 5ই আগস্টের পরে আমি যদি সেনা সদস্য হিসাবে চিন্তা করি, আমি কর্নেল হাসিন স্যার, এটা তো আমাদের একটা ইস্যু, আমাদের একটা কষ্টের একটা ইস্যু। তো 5ই আগস্টের পরে যখন আমরা নতুন একটা স্বাধীনতা পেলাম, তখন আমরা খুব আশা করেছিলাম যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে এই কমিশনের জন্য আবেদন করবে সরকারে, অথবা সরকারকে বলবে। সেটা হলো না, সরকার করলো না। তখন আমরা কর্নেল হাসিন স্যার, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিলেন এবং আরও বেশ কিছু অফিসার, আমরা ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে একটা কমিশনের, স্বাধীন কমিশনের জন্য আমরা আওয়াজ দিই, আমরা সভা সেমিনার করি। তাতেও যখন কাজ না হয় আমরা রাস্তায় নেমে আসি। তারপরেও যখন কাজ না হয় তখন আমরা ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শহীদ মিনারে একটা বড় সমাবেশ করি এবং সেইটারই ফলশ্রুতিতে এই কমিশনটা হয়। এর আগে একবার ওই বাচ্চাদেরকে চকলেট দিয়ে যেভাবে মানে আপনার ভোলানো হয়, এরকমভাবে একটা বিডিআর একটা কমিটি করা হয়েছিল, একটা কমিটি করে দিয়ে এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাট আমরা সেটা মানিনি। আলটিমেটলি ওই যে শহীদ মিনারে যে আন্দোলনটা হয়, ছাত্রদেরকে সাথে নিয়ে, ভিকটিম পরিবারদেরকে সাথে নিয়ে, তারপরে এই কমিশনটা হয়। তো এই কমিশন তার রিপোর্টটা দিয়েছে মোটা দাগে। এই কমিশনের যেটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা যেটা জেনেছিলাম এই জেনারেল ফজলু স্যারের কাছ থেকে, যে মোটা দাগে কারা কারা জড়িত, উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে মোটা দাগে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত এবং এটার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছিল। এই ঘটনার সাথে তখনকার মন্ত্রী এবং বড় বড় নেতারা জড়িত। আমরা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নাম শুনেছি, আমরা তাপসের নাম শুনেছি, গোলাম আজম না স্যার, মির্জা আজমের নাম শুনেছি, আমরা নানকের নাম শুনেছি, আমরা তখনকার গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল আকবরের নাম শুনেছি, এনএসআইয়ের ডিজি ছিলেন তার নাম শুনেছি, র্যাবের এডিজি ছিলেন এখন জেনারেল রেজানুর, তার নাম শুনেছি। তো মামুন খালেদ, জেনারেল মামুন খালেদের নাম শুনেছি।
এবং উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে এই ঘটনার সাথে ভারত জড়িত, এবং উনি এটাও বলেছেন যে এই ঘটনার সময় 911 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তাদের আর কোনো হদিস পাওয়া যায় নাই। মানে এটি তদন্ত কমিশনের কমিশনের রিপোর্টে বলেছেন উনি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে ওই সময় এই ঘটনাকে ওই লোকাল যে তাদের নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে বিডিআর এর পক্ষে মিছিল মিটিং পর্যন্ত করানো হয়েছিল তাদের পক্ষে উস্কে দেওয়ার জন্য, এরকম বিষয়টিও নাকি হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কমিশনের যেটা বলেন এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এটা হলো একটা কাভার আপ অপারেশন আমি বলবো, কারণ আপনি যদি পুরনো ওই সময়কার ঘটনা যদি চিন্তা করতে থাকেন, দেখবেন যে এই ঘটনার শুরুতেই ওই যে কিছু কুলাঙ্গার সাংবাদিক ছিল, মুন্নি সাহা, জয় মামুন, তারা এইটাকে বিডিআর বিদ্রোহ এবং এই বিদ্রোহের পক্ষে সাফাই গাওয়ার জন্যে যে তারা একটা প্রোগ্রাম স্টেজ করেছিল। একই সাথে আমরা দেখলাম যে বিডিআরের ওই যে যারা খুনি গ্রুপ কিংবা তাদের পক্ষে আওয়ামী লীগের একটা মিছিল, এটা মিছিলটা আগেই রেডি ছিল। এই মিছিলটা এই যে এই বিডিআর বিদ্রোহের পক্ষে তারা স্লোগান দিতে দিতে তারা পিলখানার ভেতরে ঢুকলো এবং তারপরে তাদের সাথে অনেক লোক বেরিয়ে গেল। মানে এই সব কিছুই ওই নাটক এবং কাভার আপ অপারেশনের একটা অংশ ছিল। তো একই সাথে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি একটু আগে বলেছিলেন যে আজকে আমাদের নতুন প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতি ওনারা শ্রদ্ধা জানিয়েছেন, বিকালে একটা প্রোগ্রাম হয়েছে। আমি প্রত্যেকটাকে স্বাগত জানাই যে এই বিষয়টাও 15 বছরে হয় নাই, গত 15-16 বছরে হয় নাই। তো এই ঘটনাটাকে এরকম গুরুত্ব দেওয়ার জন্য স্বাগত জানাই। কিন্তু আমাকে যদি আমার মতামত জিজ্ঞাসা করেন, এই বিষয়টা হলো মাত্র 1%। এই যে সম্মান জানানো কিংবা বিজিবি দিবস ঘোষণা করা, এই বিষয়টা হলো 1%। বাকি 99%টা হলো যে কোনো একটা ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনা, এইটা হলো 99%। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি মারা গেছেন, তো তাকে যতই সম্মান দেখাই আমরা, যা করি না কেন, তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করলেও সেটা হবে মাত্র 1%। 99% হলো তার খুনিকে তদন্ত করে বের করে এনে সঠিক বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা, এটা হলো 99%। আমাদের এই 99% কাজ বাকি। জি হাসান ভাই, শহীদ সেনা দিবস এটি কেবলমাত্র এই 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের সময় হলো। এর আগে আমরা প্রথম এটিকে বিডিআর মিউটিনিটি বিদ্রোহ বলতাম, এরপর বিডিআর ট্রাজেডির দিকে বলতাম, পরে এই কেবলমাত্র শুরু হলো। তাও এটি ক্যাটাগরি আছে বোধহয় বিভিন্ন, এটা সি ক্যাটাগরি, আমরা এটাকে এই ক্যাটাগরি যাচ্ছি। এই ক্যাটাগরি ঘোষণায় আপনারা কি সেই দিনের জন্য ছুটি চাচ্ছেন? ছুটিটা বড় কথা না, জি সম্মান, এই ক্যাটাগরি সম্মান। আসলে দেখেন পৃথিবীর ইতিহাসে 57 জন অফিসার একদিনে মারা গেছে নাই। এটা লজ্জার জিনিস হলো গিয়া দলীয় সরকার জড়িত। এখন এটা গভর্নমেন্টের আমরা যতটুকু জানি বা জেনেছি তা হচ্ছে যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এইগুলো এ ক্যাটাগরির। এখন এ ক্যাটাগরির এটির সাথে যদি আবার ছুটির বিষয় থাকে, ছুটি আমি কাম্য না। জি আমাদের অনেক ছুটি আছে, এটাকে সম্মান দেওয়ার জন্য এই ক্যাটাগরিতে নেওয়া। কারণ আপনাদের গেজেট হয়নি। একজন শহীদ পরিবারের সদস্য বক্তব্য বলেছেন যে শহীদ যে বলছি এটি আমরা বলছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে তাদেরকে গেজেটভুক্ত করা হয়নি যে শহীদ উমুক। এটাও সঠিক, এটা শহীদ বলতে রাষ্ট্রীয়ভাবে গেজেট করতে হবে। মিথ্যাচারে তো ভরাই ফেলছে আওয়ামী লীগ। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল, তখন প্রপাগান্ডা করলে এদেরকে প্লট দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, কিছুই দেওয়া হয় নাই। এটা আওয়ামী লীগ কত কুলাঙ্গার ভাই, মানে এটাকে রিসার্চ করা, একটা পিএইচডি করার সাবজেক্ট, একটা না একাধিক পিএইচডি করতে হবে এক একটা চ্যাপ্টারে। এত কুলাঙ্গার আওয়ামী লীগ। আমি তো মনে করি এটাকে এ গ্রেড করা উচিত। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। এটা দল হিসেবে চলতে পারে না, জনগণের নেতৃত্ব দিতে পারে না। যে দেশের সেনাবাহিনীকে তারা মূল্যায়ন করে না, এইভাবে মারে এবং সব ধামাচাপা দেয়, মিথ্যাচার করে, যারা প্রতিবাদ করছে তাদেরকে নৃশংসভাবে শেষ করা হয়েছে। আপনারা জানেন না কীভাবে অফিসারকে ক্ষতি করা হয়েছে, সেই নিষ্পত্তি এখনো হয় নাই। একদম যদি সেটি স্বাধীনতা সার্বভৌমত্বের কিংবা আমাদের যে সীমান্ত, সেই সীমান্তকে দুর্বল করার জন্য হয়ে থাকে, সেই এত বছরে 17 বছরে কতটা রিফিল হলো, কতটা পুনর্গঠন হলো? 17 বছরে রিফিল তো হয় না। 17 বছরে আমরা দেখছি ওই আমাদের তার কাটায় ফেরানির লাশ,
এখন রিফিল হচ্ছে 1.5 বছরে। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের আগের জায়গায় আমরা চলে যাব এবং যথোপযুক্ত শিক্ষা ভারতকে আমরা দিতে পারবো। মানে কিভাবে রিফিল হবে, কি চাচ্ছেন, মানে কি দুর্বলতা এখনো মেন্টাল আছে? স্পিরিট। আমরা তো দেখেছি যে না, নাম men- পরিবর্তন করেছিল, না, পোশাক নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তনে হয় না। জি। এটা হলো কি ওই লাশ রিসিভ করে নিয়ে আসলাম, এটা হয় না। একটা গুলি করলে আমরা 2টা গুলি করব, একটা মানুষ মারলে আমরা 2টা মানুষ মারবো, এই হবে স্পিরিট। আমরা তাই চেতনা ধারণ করতাম। আমি তো বিডিআর ছিলাম, 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম, আমার আদেশ পরিষ্কার ছিল, আমার একটা লোক মারা গেলে 2টা মারবা। এটা হলো স্পিরিটের ব্যাপার। আমার জনগণকে তুমি গুলি করবা, এটা তো হিউম্যান রাইট ভায়োলেশন। তুমি তাহলে অ্যারেস্ট করতে পারো, গরু চুরি করার জন্য গুলি করতে পারো না। তো গরু ম্যাক্সিমাম তো গরু চুরি, ম্যাক্সিমাম, এই জন্য গুলি করতে পারো না। তো এটা তো আমি মনে করি আমাদের বিডিআর ওই জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ, যে সরকার সহযোগিতা করে। আমাদের বড় সমস্যা হলো বুঝতে সরকার। পারছি, মানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কিন্তু চুরি তো না, ওইটা তো ওখানে টাকা পে করতে হচ্ছে, ট্যাক্স ফাঁকি। ভাই চুরি বলতে তো- সীমান্তের এপার ওপার আপন আত্মীয় সবাই। জি জি, আজ থেকে মনে করেন 47-এর আগে এরা সব আত্মীয় ছিল, এখন তো দাদা নানা বংশধরেরা। মানে চুরিটা তো চুরি ঠিক করে না, জি, চুরি জি, ট্যাক্স সরকার- দিয়েই আনে, ট্যাক্স দিয়েই আনে। আনার সময় এরা এই অনৈতিক কাজটা করে বিডিআর বিএসএফ। তার বকরাটা হয়তো কম বেশি হয়ে গেছে, ধরে নিয়ে মারে, জাস্ট ক্রস ফায়ারের মতো। ক্রস ফায়ার না, এটা কি বলে, জাস্ট সাইলেন্ট কিলিং করে। এর প্রতি এটা জবাব দিতে হবে। জবাব দুইটা দিলেই দেখবেন, মনে করবেন পশ্চিমবঙ্গের এপার ওপার আমরা যারা বাঙালি, মাঝখানে যে বিএসএফ এই বহিরাগত পরিষ্কার। আমরা কিন্তু এই সীমান্ত দিয়ে তার কাটা দিয়ে আমাদের বন্ধনটাকে বা রবীন্দ্রনাথ নজরুলকে ডিভাইড করতে পারবেন না। আমার দুইজনে দুই দিকের পালস এক। তো এইগুলো বন্ধ করার জন্য তো আমরা দেখি যে প্রতি বছর হয় হচ্ছে এই যে মানে মহাপরিচালক পর্যায়ে আপনাদের মিটিং হয়, পিলখানায়ও তারা আসে, আপনারাও আবার ইসে যান, দিল্লিতে যান। আমি বলতে চাচ্ছি ভাই ওইটা না, মানে সেখানে না, সেখানে কি ওইখানে কোনো কিছু হয় আলোচনা না? হয়, আলোচনা কোনো লাভ নাই। বিকজ সীমান্তে কারা আছে, উত্তরপ্রদেশের বিএসএফ, পাঞ্জাবের বিএসএফ। কিন্তু আমরা যে পাশাপাশি বসবাস করছি, আমরা সবাই বাঙালি, সবাই এক অপর আত্মীয়, অতি পরিচিত, কালচার এক, আমাদের ভাষা এক। এইখানে ভিনদেশি ভাষা কালচার এনে এই বিএসএফকে বসানো হয়েছে। আপনি ভাবেন তার কাটা তার তুলে ফেললে ওই বিএসএফ এর ক্যাম্পটা হবে একটা ছিটমহল। বিজিবি নামকরণের, বিডিআরকে বিজিবিকরণের ফলে কি না, BJP বিশ্বাস কি না, না, ফিরেছে? না 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 না, বিজিবি অর্থ কি? বিজিবির গার্ড, দারোয়ান নাকি আমাদের বিডিআর? দারোয়ানের কাজ করে নাকি? এটা রাইফেল, চেতনা, স্পিড নিয়ে কাজ করে। এটা নামেরও একটা গুরুত্ব আছে, নামেরও একটা গুরুত্ব আছে। নাম তো পরিবর্তন করেছিল তাদের প্রতি ক্ষোভ বা বিক্ষোভ কমার জন্য মনে এটা হয়। একটা ভুল, বিডিআর এর সৈন্যরা ভুল করছে। আপনার তো দোষ সব, ওই যে কথা বলছে ও, সব দোষ বিডিআর এখানে চাপাচ্ছেন। সব দোষটা হলো কি আওয়ামী লীগের নেতাদের। আওয়ামী লীগের নেতারাই কাজ করছে, আর করার সুযোগ পাইছে, আর্মিকে কাজ করতে দেওয়া হয় নাই। কেন আর্মি কাজ করে নাই, কেন র্যাব কাজ করে নাই, এদেরও বিচার করতে হবে। নাহলে আগামীতে এই হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই কোনো কাকে ছাড় দিব না, যাতে আগামীতে এই ধরনের জিনিস না ঘটে, অনৈতিক কাজ না ঘটে। জি, ফিরবো আপনার কাছে। রাজাউল হান্নান শাহিন ভাই, আপনার কাছে আবার একটু ফিরি। সেটি হচ্ছে যে দায় নিয়ে তো আমরা কথা শুনলাম, আপনার কাছে একটু জানতে চাই, তাহলে এই যদি রিফিল না হয়ে থাকে, যদি মনোবল আবার ফিরে না আসে থাকে, কোন কোন ক্ষেত্রে এখনও বিডিআরের সেই ঘাটতিটা মনে করছেন আছে, এবং এখনকার সরকার অথবা এখনকার বাহিনী কিভাবে এই সমন্বয়টা করা উচিত? ধন্যবাদ। প্রথমত দেখেন, একটা বিষয় যেটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো যে আমি কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছেন সবার ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, সেটা যেই হোক না কেন। সেটা বিডিআরের সৈনিক হোক, বিডিআরে কর্মরত যে কোনো হোক, অথবা সেটা পলিটিশিয়ান হোক, অথবা সশস্ত্র বাহিনীর কেউ হোক, তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে যেটা বললাম যে প্রতিষ্ঠানগুলোকে যদি প্রতিষ্ঠানের মতো মানে কাজ করতে না দেওয়া হয়, আলটিমেটলি হয় কি, জং ধরে যায়। যেমন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দেখেন, এরা কি গত 16 বছরে তাদের ক্লাসিক্যাল যে ডিউটি আছে এটা কি তারা করেছে? করে নাই। তারা একটা সরকারের, একটা দলীয় সরকারের আজ্ঞাবহ হিসাবে কাজ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোও তাই কাজ করেছে। একটু আগে আপনি স্যারকে যেটা জিজ্ঞাসা করলেন যে ভারতে যে দুই মহাপরিচালকের মাঝে তো বাইলেটারাল বৈঠক হয়, কিংবা আমাদের মহাপরিচালক ওপাশে যান, ওপাশের মহাপরিচালক আমাদের দেশে আমি আসেন, অনেকগুলো কভার করছি পিলখানায়, আসেন, এই এরকম হয়। কিন্তু ওখানে এগুলো সলভ হয় না কেন? হয় না এ কারণেই
আমাদের তো আগে একটা নতজানু সরকার ছিল। যখনই এরকম কিছু বাইলেটারাল ডিসকাশনে আমিও অংশগ্রহণ করেছি ছোট লেভেলে, তো দেখেছি যে যে বিষয়গুলো 50-50, যেটা আমার দেশের স্বার্থে যাচ্ছে না, আমরা ডিসঅ্যাগ্রি করেছি, তখন বিএসএফ এর ওরা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে তোমরা ডিসঅ্যাগ্রি করলা, আমরা এটা ঠিকই উপর থেকে এটা আমরা পাস করে নিয়ে আসবো, এবং আলটিমেটলি হয়েছেও তাই। জি। তো এই কারণে বলেছি যে আমরা এতদিন একটা নতজানু সরকার ছিল, ভারতের কাছে নতজানু, যে কারণে আমাদের বিডিআর বর্ডারে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, এবং এই ধরনের একটা সেট আপও মেনটেন করেছিল আওয়ামী লীগ। তো আমার ধারণা নতুন সরকার এসেছে, এখন আস্তে আস্তে আমরা যে একটু একটু করে যে পেছনে যাচ্ছিলাম ওইটা তো আগে থামাতে হবে, দি ব্যাকওয়ার্ড মুভমেন্টটা তো আগে থামাতে হবে, তারপরে নাই আস্তে আস্তে আমরা রিকভারির দিকে যাব। তো আমার ধারণা এটা আমরা করতে পারবো, কারণ তবে এটা সময় লাগবে মানে কি, বর্ডার ম্যানেজমেন্ট একটা জটিল ব্যাপার এবং খুব টেকনিক্যাল ব্যাপার, কিন্তু ওই যে বর্ডারিং এরিয়া, এই বর্ডারিং এরিয়াতেও অনেক প্রিপারেশন লাগে, যে ওইখানে বাংলাদেশ ফ্রেন্ডলি লোক তৈরি করা, বাংলাদেশ ফ্রেন্ডলি নেটওয়ার্ক তৈরি করা, বাংলাদেশ ফ্রেন্ডলি ইন্টেলিজেন্স তৈরি করা, তারপরে এই যে সব কিছু আপনি বাংলাদেশকে সেফগার্ড করবেন, ওই কাজটা তো এত বছর করা হয় নাই। প্রতিরক্ষা খাতে আমাদের তো বেশ অনেক বাজেট আছে, এটি নিয়ে যদিও আমাদের আলোচনাও অনেক সময় হয় না, আমরা যতটুকু জানি, তো সেই বাজেটের কতটুকু প্রতিফলন এই সীমান্তে যারা কাজ করে তাদের জন্য হয়? রাস্তা নির্মাণ আমরা শুনি, কাঁটাতার নির্মাণ শুনি, মাঝে মাঝে হেলিকপ্টার কেনা হয় অথবা যানবাহন কেনা হয়, তো সেই জায়গাটা কতটুকু ফুলফিল হয়েছে মনে করেন? মন্ত্রণালয় ভিন্ন। এই বিষয়ে আমার যেটা হলো কি, যে বর্ডার গার্ড বাংলাদেশ অথবা এখন যে বিডিআর, এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের অ্যালোকেটিং ব্রাঞ্চ আলাদা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে আসে। পুলিশ, বিজিবি, আনসার, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট থেকে আসে। সশস্ত্র বাহিনীর বাজেট আলাদা। তবে এক কথায় যদি আমরা বলি, গত 16 বছরে আমাদের ডিফেন্স পোটেনশিয়ালিটি যদি বলেন, প্রতিরক্ষা পোটেনশিয়ালিটি যদি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা সামনে আগাইনি। গত 15 বছরে আমরা একেবারেই সামনে আগাইনি। জাস্ট শুধু একটা যদি উদাহরণ দিই, শেখ হাসিনা এবং আপনার টার্কির যে প্রেসিডেন্ট আছেন রিসেপ এরদোগান, ওনাদের শুরু মোটামুটি কাছাকাছি সময়ে, এবং তখনকার যদি সামরিক সক্ষমতার কথা চিন্তা করেন, যে এরদোগানের শুরু এবং শেখ হাসিনার শুরু প্রায় কাছাকাছি ছিল। এখন টার্কি কোথায় আর এখন আমরা কোথায়? তো আমার মনে হয় এর ভিতরে অনেক কিছুর জবাব আছে। তো এখন সময় এসেছে, নতুন সরকার এসেছে, আমাদেরকে তার আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি, গত 15-16 বছরে আমরা কি শিখেছি? আমরা শিখেছি, আমাদেরকে শেখানো হয়েছে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আপনার সম্পূর্ণ বাউন্ডারি ভারতের সাথে, আপনার দেশটা ভারতের পেটের ভেতরে, এবং আপনাকে শেখানো হয়েছে যে ভারত আপনার অকৃত্রিম বন্ধু। তো আপনার যদি এইটা শেখানো হয়, তবে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হবে কিভাবে? আপনি তো আপনার পোটেনশিয়াল এনিমি, পোটেনশিয়াল থ্রেট অ্যানালাইসিস, জিওপলিটিক্স সবগুলোই তো হবে আপনার স্ট্র্যাটেজি। আপনি যা কিছুই বলেন না কেন, আপনার স্ট্র্যাটেজি, আপনার ডক্ট্রিন, সব কিছুই তো আপনার পোটেনশিয়াল অ্যাডভার্সারি হিসাব করে হবে। আমি একটা বিরতিতে যাব, তারপরে হাসিন ভাইয়ের কাছেও জানতে চাইবো যে এটি যেরকম আপনি বলছেন, তেমনি আবার এরকমও তো বলা হয় যে হ্যাঁ, আমাদের পাশে এক বৃহৎ রাষ্ট্র, আমরা কতটা আর স্বাবলম্বী হতে পারবো, যে তাদের তুলনায় তো আমাদের যে মানে অবস্থান। আপনার কাছে যে প্রশ্নটি ছিল, যে আমরা কথা বলি আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাপারে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু সেই অবস্থায় আমরা কথা যদি বলি, আমরা আসলে আমাদের সক্ষমতাটা কি এতটা বাড়ানো সম্ভব? এত বড় দেশের ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপটা, মানে আমরা আসলে শক্তিটা কোত্থেকে পাবো? আমাদের ছোট্ট সেই তুলনায়, ওনাদের দেশ তুলনায়। ভাই, আমরা মোটেও ছোট না, আমরা এক জাতির দেশ। এই 18 কোটি লোকই, প্রতিটা বাঙালি ছেলে, প্রতিটা বিএসএফ-তে শক্তিশালী। আমরা আমাদের দেশের জায়গার থেকে আমরা কাজ করতেছি। আর বিএসএফ কিন্তু ওই এলাকার না, ভিন দেশের লোক, অন্য রাজ্যের লোক, অন্য ভাষার লোক। আজকে দেখেন ইন্ডিয়ান সেনাবাহিনী কি মাইকটা খাইছে মণিপুরে। এখন সুশীলা কথা বলুক, আমাদের যুদ্ধের ভয় দেখায়। রাজনীতিবিদরা বলে আমার বন্ধু, শত্রু না ভারত, রক্তের সম্পর্ক। আর সুশীলরা বলে বিশাল দেশ, কথা বলবা না। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। এটা কোনো সমস্যাই নাই আমাদের ওই ফর্মে ফিরে যাওয়া। মনে করেন
সীমান্ত এলাকায় একটা আমাদের বাংলাদেশিকে হত্যা করা হয়েছে, কেন হত্যা করছে আমরা কিন্তু জানি, আমাদের বিএসএফ জানে, বিডিআর জানে। এটা শুধু পুরস্কার দিব, খেতাব দিব, প্রতিশোধ নয় একটা মারো, জাস্ট 3 দিনের প্রবলেম সলভ। দেখবেন যে একটা পুরস্কার খেতাব দিব, একটা মারা গেলে একটাই মারবো, কোনো ছাড় দিব না, পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, কিছুই করতে পারবে না। আপনি তো কাজ করতেছেন অনৈতিক, একটা নিরীহ অস্ত্রধারী লোককে আপনি মারতেছেন, নিরীহ অস্ত্রধারী না, মানে নিরস্ত্র লোককে আপনি গুলি করে মারতেছেন, তাও আবার ধরে বেঁধে মারতেছেন। না, সেখানে সামরিক সক্ষমতার ব্যাপার আছে, সেখানে আপনাদের ভাই, সীমান্তে যারা কাজ করেন সেই জনবলের ভাই আমার জনবল সক্ষমতার ব্যাপার আছে। যথেষ্ট, ভারতের কম। 71 সালে ছিল 1 ডিভিশন, এখন আমরা কত 10 ডিভিশন আর্মি। বিডিআর এর সংখ্যা দেখেন কত, অস্ত্র ইকুইপমেন্ট অনেক বেশি। ওর নিজের দেশের মানে বিচ্ছিন্নতাবাদী, মানে স্বাধীনতাকে আমি সাইজ করতে পারে না, কি নাস্তে নাবুদ হেলিকপ্টার ফালায় চলে আসে ভাই। এরপরে বলবেন ভারতকে আমাদের সমীহ করতে হবে। সমস্যা হলো যারা নীতি নির্ধারক, ওদের মানসিক সমস্যা, ওদেরকে দেশপ্রেম শিক্ষা দেওয়া দরকার। আমি তো মনে করি রাজনীতিবিদ দেশপ্রেম শিক্ষা নেওয়া দরকার। আপনি যদি অনেক বড় বড় মাছ আছে না ভাই, দেশি কইর কাটা বুঝেন, জি, এত বড় শরীরে গলায় বাঁধলে কি অবস্থা হয়। বাঙালি এরকম, আমরা রক্ত দিয়ে স্বাধীন হওয়া জাতি, আমরা মূল্যায়ন করতে পারি না, আমাদের নেতারা আমাদেরকে মূল্যায়ন করে নাই, আমাদের জনগণকে। এখন সময় হয়েছে, বর্তমান সরকার ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে। যে অনৈতিক কাজ বিএসএফ করছে তার প্রতিশোধ চাই না, বাট আর বাড়তে দেওয়া যাবে না। জি। মেজর শাহিন, সেটি হচ্ছে যে কথাগুলো শুনতে আসলে উজ্জীবিত হচ্ছিলাম, আমিও তো এদেশের সন্তান, কিন্তু বাস্তবতার জায়গা থেকে কি এই যে আমাদের হাসিন ভাই বলছিলেন, এটি কি আসলে বাস্তবতার নিরিখে এটি কি আসলে সম্ভব? আরেকটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমরা কি বন্ধু প্রতিম হয়ে থাকার কোনো সুযোগ নেই? এটি কি আমাদের জায়গা থেকে আমরা যদি বন্ধুত্বের হাত বাড়াই, তারপরেও কি তারা মানে শত্রুতাই করে যাবে? ইতিহাস কি বলে আসলে? না, আমি আপনার সাথে একমত যে আমরা দেখেন শুধু বাংলাদেশে না, জাতিসংঘ মিশনের ওই এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, সারা বিশ্বে বাংলাদেশের একটা সুনাম আছে যে বাংলাদেশি মানে আমরা খুব ফ্রেন্ডলি আর কি, মানে আমরা বন্ধুত্বকে আমরা স্পন্সর করি, বন্ধুত্বকে আমরা ওন করি এবং আমরা বন্ধু হয়েই থাকতে চাই। আমরা কোনোভাবেই প্রতিবেশীর সাথে শত্রুতা চাই না। তবে একটা জেনুইন কোশ্চেন তো থেকে যায়, আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে গত 54-55 বছরে কি পেয়েছি? যে কোনো একটা বাইলেটারাল চুক্তি আপনি বের করে দেখেন যে সেখানে বাংলাদেশ কি পেয়েছে, ভারত কি পেয়েছে। তো যে কারণে আমাদের বন্ধুত্ব থাকবে, একই সাথে আমাদের সম্পর্কটা যেন অবশ্যই মর্যাদার থাকে এবং অবশ্যই সম্মানের থাকে। এই প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলি, যেটা কর্নেল হাসিন বলছিলেন, স্যারের সঙ্গে ইকো করতে যাই বলি। দেখেন পৃথিবীতে অনেক দেশ আছে, আমি ইউরোপিয়ান হিস্ট্রি পড়তে যেয়ে দেখলাম পৃথিবীতে অনেক দেশ আছে, একটা ছোট দেশকে যখন একটা বড় শক্তি এর আগে যখন আক্রমণ করতে এসেছে, ইউরোপের অনেক দেশ ছিল তারা আগেই স্যারেন্ডার করেছে, বলেছে যে দেখো আমরা তোমাদের নেতৃত্ব মেনে নিলাম, তোমাদের টার্মস কন্ডিশন মেনে নিলাম, ঠিক আছে আমরা তোমাদের অধীন হয়ে থাকবো। আবার একই সাথে অনেক দেশ আছে প্যালেস্টাইনের মতো, আফগানিস্তানের মতো, যে মারা যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্যারেন্ডার করবে না। তো এই অ্যাটিটিউড অনেক ইম্পর্টেন্ট। আমি যদি উল্টা আপনাকে কোশ্চেন করি, ভারত কি আফগানিস্তানে অ্যাটাক করবে? সেই পাবে না, কারণ হচ্ছে যেখানে কারণ ওরা জানে যে ওরা কখনো স্যারেন্ডার করবে না, ওরা মরে যাবে, কিংবা ওরা রিটেলিয়েট করতে থাকবে। থেকে তারা চলে আসতে বাধ্য হয়েছে। তো আর একই সাথে যদি আর অন্যভাবে বলি যে ভারতের সারাউন্ডিংসে যতগুলো দেশ আছে, ভারতের কি কোনো বন্ধু দেশ আছে? নাই। ভারত নিজেই তার ভেতরকার সমস্যায় জর্জরিত, তার 7 সিস্টার্স নিয়ে জর্জরিত। 7 সিস্টার্সের ভিতরে 3টা, বিশেষ করে মণিপুর, নাগাল্যান্ড, তারপরে হলো আপনার আরেকটা মিজোরাম, এগুলোতে তো আগুন জ্বলছে, বিদ্রোহের আগুন জ্বলছে। খালিস্তান পাঞ্জাবের, তো এগুলোতে তো বিদ্রোহের আগুন জ্বলছে। তো বাংলাদেশকে শুধু কিছুই না, আমরা কাউকে শত্রু বানাতে চাই না, আমরা আমাদের সক্ষমতা বাড়াইতে চাই, আমাদের আত্মবিশ্বাস বাড়াতে চাই যে নো, তোমরা আমাদের দিকে চোখ তুলে তাকাবো, আমরা রিটেলিয়েট করব। হয়তো আমরা হারবো, কিন্তু আমরা শহীদ হব, আমরা আফগানিস্তানের মতো হব, আমরা প্যালেস্টাইনের মতো হব, আমরা এত সহজে ছেড়ে দিব না। দিস অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাটিটিউডটা যুদ্ধের অনেক কিছু ডিফাইন করে। হাসিন ভাই, সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা যেরকম 3 দিক থেকে তাদের ঘেরা,
মানে আমাদের 3 দিক তারা রয়েছেন, পার্শ্ববর্তী দেশ আরও একটি দেশ আরও রয়েছেন। তো এই যে সুসম্পর্ক রক্ষাটা কাদের কম্পারেটিভলি বেশি জরুরি, আমাদের নাকি ভারতের, আমাদের সাথে যে সম্পর্কের? আমি তো এটি মনে করি আপনারা তো না, বিশ্লেষক। আমাদের তো এমনি সুসম্পর্ক আছে। আমার প্রতিবেশীকে পশ্চিমবঙ্গ, বাঙালি, আমাদের একসাথে ছিলাম, সম্পর্ক আমাদের ভালোই আছে। সংস্কৃতি বলেন, গান বাজনা থেকে সব কিছু আমরা এক। যে আপনি যদি ত্রিপুরা দেখেন, আসাম দেখেন, সব তো আমাদেরই লোকজন। আপনি একদম তারকাটা দিয়ে বাউন্ডারি করলে তো হবে না। আমরা কিন্তু ঠিক আছি। না, আমি সমস্যা বলছি আমাদের যে দিল্লি। সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভৌগোলিক অবস্থানগত কারণে মানে আমাদের তাদের সাথে সম্পর্ক রক্ষাটা বেশি জরুরি না তাদের আমাদের সাথে সম্পর্কটা বেশি এটা ভাই জরুরি? পরিষ্কার, তাদের জরুরি বেশি। আমরা সাহায্য না করলে ওর 7 সিস্টার থাকবে না, ওটা ভাগ হয়ে যাবে। ও সম্পূর্ণ খ্রিস্টান। আমরা বন্ধু প্রতিম বলি, ওইটাই ওদের মাথা ব্যথা। আমরা ওদের সাহায্য করেছি, আমরা চাই না একটা ঢেউ আসুক আমাদের পার্বত্য চট্টগ্রামে। ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। বাট ওদের আচরণ আমাদের বাধ্য করে যে 7 সিস্টারদের প্রতি আমরা সহানুভূতিশীল হইতে, অর্থাৎ স্বাধীনতা কামীদের প্রতি সহানুভূতিশীল হইতে। বিকজ স্বাধীনতা হওয়ার ওই বছরই আমাদের হিলট্যাক্সে শান্তি বাহিনী সৃষ্টি করছে। প্রায় 40,000 আমাদের বাঙালি মারা গেছে হিলট্যাক্সে। এটা কুলাঙ্গার জাতি ভারত, এটা আমার অসভ্য জাতি, জঙ্গি রাষ্ট্র। এর সাথে কোনো রকম সহানুভূতি দেখানোর স্কোপ নাই। যেহেতু আপনি বললেন, এটা কি সেই আমরা দেশের সাধারণ সমতার জনগণের দেশে সেই দেখব। অবস্থা? হ্যাঁ, সেই দেশের সাধারণ জনগণ সেই অবস্থা নাকি সেই দেশের শাসকদের এই অবস্থা? সেই দেশের দিল্লি বলবো। পশ্চিমবঙ্গ আমাদের সাথে আছে, পশ্চিমবঙ্গের সাথে আমাদের বিরোধ নাই। আপনি মমতা ব্যানার্জির কথা দেখেন, ও দেশের বাঙালিদের কথা দেখেন, তারা কিন্তু আমাদের পক্ষেই আছে। 71-এর পূর্বে আমাদের কিন্তু ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান বেঙ্গল বিডিআর, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। আজকে পশ্চিমবঙ্গের কি আছে ভাই বলেন? ও তো ইস্ট বেঙ্গল নাই। পরে দেখেন বিহার রেজিমেন্ট আছে, মারাঠা রেজিমেন্ট আছে, নাগা রেজিমেন্ট আছে, পাঞ্জাব রেজিমেন্ট আছে, কিন্তু বেঙ্গল রেজিমেন্ট নাই পশ্চিমবঙ্গের। এরা এত সবজি খায়, নিজের কি দাবি তাই এরা বোঝে না। আমি মনে করি এরা রবীন্দ্র চেতনা থেকে বেরিয়ে আসে, একটু সাহসী চেতনা আসুক, সুভাষ বোস হোক। আমি পশ্চিমবঙ্গে বলবো আপনার মাধ্যমে, তারা যেন সবাই সুভাষ বোস হয়। এখনকার বিজিবি যারা আছেন, বিজেপিতে তো বিজিবি ঠিক আছে, তাদের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এদের মধ্যে আসলে এখন যারা রয়েছেন, 17 বছর আগের যারা অনেকেই বিদায় নিয়েছেন, এখনকার মধ্যে ক্ষোভ বা অন্য কিছু আছে কিনা, এটি কি মনে হয় আপনার? বা এখন কি মিলেমিশে তারা বাস্তবতাটা বুঝতে পারছে কিনা? না, আমি যেহেতু আমি রিসেন্টলি রিটায়ার করেছি প্রায় 1 বছর আগে, আমি কিন্তু এই বিজিবি থেকেই রিটায়ার করেছি। তো এখনকার বিজিবি যে জেসিও সৈনিক যারা আছে অথবা তাদের ডিপার্টমেন্টাল যেসব অফিসার আছে, দে আর অ্যাবসোলুটলি ফাইন। তারা অ্যাবসোলুটলি ফাইন। এবং তারা এই যে 2009 সালের যে ঘটনাটা হয়েছে, তারা অলমোস্ট 100%, আমি যতজনের সাথে কথা বলেছি আমার চাকরির সুবাদে, তারা এই ঘটনা নিয়ে তারা লজ্জিত এবং এই ঘটনা নিয়ে তারা অনুতপ্ত। তো তারা আসলে সঠিক নেতৃত্ব চায়, তারা সঠিক নেতৃত্ব চায়, তারা সাহসী নেতৃত্ব চায়। এবং আমি যেটা বলতে পারি যে আমাদের যে মিলিটারি অফিসার যারা আছেন ওখানে, কমান্ডের তো সব মিলিটারি অফিসাররাই আছেন সেনাবাহিনী থেকে যাওয়া, তারা যদি দেশপ্রেম এবং সততা দিয়ে সাহসের সাথে তাদেরকে কমান্ড করে, তো এই বিজিবি পূর্বের বিডিআর হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার 100% আপনার কনফিডেন্স। কনফিডেন্স। 5 আগস্টের আগের ভারতের সাথে সম্পর্ক, 5 আগস্টের পরের সম্পর্ক, সেই জায়গাটিতে ভারত সরকার বলেছিল যে রাজনৈতিক সরকার আসলে স্বাভাবিক হবে। এটি কিভাবে দেখছেন এবং কতটা স্বাভাবিক হবে মনে করছেন? স্বাভাবিক তো ছিল, অস্বাভাবিক কিছু দেখিনি তো আমি। কুলাঙ্গার আওয়ামী লীগ ওখানে ভারতে আশ্রয় নিয়েছে, যারা খুনি, জি, মানবতা অপরাধী, তাদেরকে ভারতে আশ্রয় দিছে। এখন যদি আমরা তাদেরকে আশ্রয় দিই, 7 সিস্টারের যারা অনৈতিক কাজ করে তাদের ভাষায় স্বাধীনতাকে আশ্রয় দিই, ভারতকে আমার দোষী করতে পারবে? পারবে না তো। আমার তো মনে হয় তাই করা উচিত। না হলে চোখে চোখ রেখে কথা না বললে ভারত সোজা হবে না, তাকে সোজা করতে হবে। ভারতের জনগণই, পশ্চিমবঙ্গের জনগণই দেখবেন এই আওয়ামী লীগকে ধরে ধরে ফেরত পাঠাবে। কেন খুনি দেশে আশ্রয় দিবে? মানবতা অপরাধ করছে এই লোকগুলি, আশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন নাই। আমরা যদি আশ্রয় দিই তখন কি হবে? আমরা দিতে বাধ্য হব। তো এখনও তারা সোজা হয় নাই। আমি মনে করি বিএনপি, তারেক রহমান প্রধানমন্ত্রী বেশ বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনবেন, তার প্রাপ্য দণ্ড তাকে দিতে বাধিত হইবেন। মানে দণ্ড দেওয়ার জন্য তাকে ফেরত আনবেন? অবশ্যই।
সেটি তো অনেক জটিল প্রক্রিয়া, এর আগে আমরা জানতাম। মোটো জটিল প্রক্রিয়া না, আমি তো বললাম আপনাকে, সে আমাদের অনৈতিক লোকদেরকে ওইখানে আশ্রয় দিছে, আমরাও তাই করব, তখন দেখবেন ভারত সোজা হয়ে যাবে। জি, একদম শেষ দিকে মেজর রেজাউল হান্নান শাহীন, সেটি হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে, পার্শ্ববর্তী দেশ বলতে তো আসলে আমরা ভারতকেই প্রধানত বুঝি, তাদের সাথে সম্পর্কের স্বাভাবিক গতিটা কতটা দেখছেন, আর চোখে চোখ রেখে কথা বলার যে বিষয়টি, অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে আমরা আশাবাদী হয়েছিলাম, ততটুকু এই নির্বাচিত সরকার কতটা ধরে রাখতে পারবে মনে করছেন? একদমই হয়তো 1-1.5 মিনিটে বলবেন। প্রথমত এই একটা বিষয়ে অন্তর্বর্তীকালী সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূস, উনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন। আমি আশা করব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং এই সরকারও করবে, বাট এখন পর্যন্ত ওরকম বোল্ড কোনো সিমটম আমরা দেখতে পারিনি। কেন পারিনি বলছি, কারণ আওয়ামী লীগের কিছু অফিস খোলা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপির জয়ে ভারত যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে, তো এই কারণেই তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেখানে আবার আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছেন যে 24-এর গণহত্যাকারী দল হিসেবে বিচার তো হচ্ছে, তার বাইরে এই যে কমিশনের সুপারিশ অনুযায়ী তারা দলকে বিচারের আওতায় আনবে, তো এটি কি আপনি আবার সম্ভাবনা দেখছেন না? অবশ্যই, কারণ আমাদেরকে এটা হতেই হবে, কারণ বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। তো বিএনপিকে অবশ্যই ম্যাডাম খালেদা জিয়া যেভাবে যে নীতিতে এই দল পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, ওই দিকে যেতেই হবে। এবং ভারতের যে প্রবলেম, ভারতের জনগণ তো আমাদের প্রবলেম না, প্রবলেম হলো দিল্লির পলিসি। তারা একটা দলের সাথে সম্পর্ক করেছিল, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করে নাই। তো আমার হিসাবে হলো যে সম্পর্কটা হবে দুই দেশের মানুষের, আর এইটার থেকে বাংলাদেশের উত্তরণের যদি কথা বলতে চান, আমাদেরকে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। জি, আমাদেরকে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, যাতে করে যে কোনো ইস্যুতে আমরা ভারতের কাছে হ্যান্ডিক্যাপ না হয়, আমরা যেন বার্গেইন করতে পারি, ওই ক্যাপাবিলিটি আমাদের অর্জন করতে হবে। প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিয়েছে বিরোধী দল জামাতের পক্ষ থেকে, তিনিও যাওয়ার ক্ষেত্রে রাজি হয়েছেন। রাজনীতির ইতিবাচক এই দিকটা কতটা বজায় থাকবে মনে করছেন? না, দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুব চাই যে জুলাই বিপ্লবটাকে আমি খুব মন করি, এবং আমি চাই যে জুলাই বিপ্লবের পক্ষের যারা যে শক্তিটা, যেখানে বিএনপি বড় স্টেক হোল্ডার, জামাত ইসলাম বড় স্টেক হোল্ডার, ছাত্র জনতা, এরা সবাই রাজনীতির হিসাব কিতাব, ভোটের হিসাব কিতাবের বাইরে এরা যেন দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ ছিল। অনেক ধন্যবাদ, এরা তো একসাথে ছিল। মেজর রেজাউল হান্নান শাহীন এবং অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি আমরা বীরের জাতি, আমাদের স্বাধীনতা এসেছে রক্ত ধুয়ে, সেই বীরের জাতি হিসেবে মাথা উঁচু করেই থাকতে হবে সবসময়, আর আগামীর বাংলাদেশটা গড়তে হবে সবাই মিলে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে। সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।